নমস্কার বন্ধুরা, আমি সুতনু ঘোষ। আজকে আমরা পেয়েছি খড়গপুরের একেবারে প্রথম সারির লেখকদের মধ্যে একজন সুনীল মাঝি মহাশয়কে। আমরা আজকে সুনীল মাঝি মহাশয়ের কাছ থেকে বিভিন্ন প্রশ্ন করব এবং তার কাছ থেকে জেনে নেব তার নিজের কিছু কথা এবং তার সাহিত্য চর্চার কথা। প্রথমেই সুনীল বাবুকে প্রশ্ন করি যে আপনি কেমন আছেন বলুন। এই যে সময়টার মধ্যে দাঁড়িয়ে আছি এটাকে বলা হচ্ছে কালবেলা। কালবেলা মানে হচ্ছে খুব স্বাভাবিক নয়। চারিদিকে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো ভয়ঙ্করভাবে আমাদের নাড়িয়ে দিচ্ছে এবং খুব সুস্থতার লক্ষণ নয়। সেই অর্থে একজন সৃজনশীল মানুষ হিসাবে আমার একটা কষ্ট আছে, বেদনা আছে। এবং যেহেতু আমি দীর্ঘ জীবন বিমান বাহিনীতে কাটিয়েছি এবং পরবর্তীকালে একটা উচ্চ বিদ্যালয়ে ইংরেজি শিক্ষক হিসাবে ছিলাম, সেটাও প্রায় 20 বছর। তো এখন এই যে একটা সময় চলছে, খুবই দুর্বিনীত সময় এবং একটা দুর্বৃত্তায়ন ঘটে যাচ্ছে চারপাশে, এমত অবস্থায় আমি কিন্তু কখনোই বলতে পারি না যে আমি ভালো আছি। আমি অ্যাকচুয়ালি কেমন আছি আমি নিজেই জানি না। এই আত্মসমীক্ষার ভেতর দিয়ে, এই অন্ধকার সময়ের ভেতর দিয়ে অবশ্যই আলোর খোঁজ করছি। আচ্ছা, আপনার জন্ম কোথায় হয়েছিল এবং আপনি আমাকে বলছিলেন একটু আগে যে হুগলিতে আপনাদের যে বংশের ছিল ওটা সম্পর্কে একটু বলুন। আমি জন্মগ্রহণ করেছি মাতুলালয়ে। সেই গ্রামটির নাম হচ্ছে বনমালীপুর। এই বনমালীপুর গ্রামের একটা ইতিহাস আছে। এটি হুগলি জেলায় অবস্থিত, মহকুমা আরামবাগ, এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঠাকুরদার গ্রাম। এবং এই যেখানে ঠাকুর বাড়ি, মানে আমাদের বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই ব্যানার্জি বাড়ি থেকে আমার মামা বাড়ি মাত্র 100 মিটার দূরত্ব, পুকুরের এদিক ওদিক। তো ওই গ্রামে আমি জন্মগ্রহণ করেছিলাম এবং এটি ছিল মুন্ডেশ্বরীর পশ্চিম পার। আর জাস্ট তার বিপরীতে যে গ্রামটি, অর্থাৎ পূর্ব পারে মুন্ডেশ্বরীর, সেই গ্রামের নাম হচ্ছে বৈঠা। সেই বৈঠা হচ্ছে আমার বাবার বাড়ি, মানে আমার ঠাকুরদার বাড়ি। আমাদের 14 পুরুষ ওখানে ছিলেন, সেখানেই আমার বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা। আচ্ছা, আমরা যে এখন বর্তমানে আপনি থাকেন খড়গপুরে সুভাষপল্লী এরিয়াতে, খড়গপুরে কবে আসা? খড়গপুরে আমি প্রথম খড়গপুরে আসি 1992 সালে। তখন আমি বিমান বাহিনীতে ছিলাম এবং আমার দিল্লি থেকে আমি এসেছিলাম সালুয়াতে, প্রথম একটা পোস্টিং। এবং পরবর্তীকালে এখানে থাকাকালীন আমার বিয়ে হয় 93 ডিসেম্বর। ফলে খড়গপুরের সঙ্গে আমার একটা সম্পর্ক তৈরি হয়, বৈবাহিক সম্পর্কের মতো। এবং এই সুভাষপল্লী, এটা আমার শ্বশুর বাড়ি। মানে আমার স্ত্রী অন্নপূর্ণা, সে হচ্ছে তার মা বাবার একমাত্র সন্তান। সেই সূত্রে আমি এখানে বিগত প্রায় 25 বছর আছি পার্মানেন্টলি। মানে আমি বিমান বাহিনী থেকে রিটায়ার্ড করি 31 ডিসেম্বর এবং জানুয়ারির 2 তারিখে এলাহাবাদ থেকে আমি পার্মানেন্টলি এখানে চলে আসি। এবং যেহেতু আমার ছেলে এবং মেয়ে এখানে ছিল, স্ত্রী এখানে ছিল, সেই জন্য আমার আর মানে দেশ গাঁয়ে ফিরে যাওয়া হয়নি, যদিও সেখানের সঙ্গে আমার একটা যোগসূত্র আছে। আচ্ছা, আপনার লেখালেখির শুরুটা কবে? আমি সেটা প্রশ্ন করার আগে আরেকটি প্রশ্ন করব যে লেখালেখির জন্য যে ব্যাকগ্রাউন্ড দরকার বা যে চর্চা দরকার, সেই জিনিসটা কি আপনার পরিবারে ছিল, না আপনি
অন্যভাবে লেখালেখিটা শুরু করেছেন? দেখুন, আমি প্রথম কবিতা লিখেছিলাম যখন সপ্তম শ্রেণীতে পড়ি, এবং আমার এই যে বললেন যে পরম্পরা, এটা একটা অবশ্য ভাইটাল রোল প্লে করে। আমার ঠাকুরদা ছিলেন কবিয়াল মানুষ, তো আমার মনে হয় যে এই যে যে আমি শান্তি খোঁজে এই কবিতার কাছে যে আশ্রয় নিয়েছি, সেটা ঠাকুরদার জন্য। এবং খুবই তিনি এক ধর্মপ্রাণ মানুষ ছিলেন, সেই এক অদ্ভুত রহস্যময় জীবনযাপন ছিল তার। তো চাষি পরিবারের মানুষ আমি। তো সেই আমি যখন বিদ্যালয়ে ছিলাম, দেউলপাড়া ভুদারীনাথ বিদ্যানিকেতন, সেখানে যখন পড়াশোনা করতাম, আমি প্রথম বালক ছিলাম, ক্লাসে ফার্স্ট হতাম, তখনই আমি প্রচুর পড়াশোনা করতাম। পড়াশোনা মানে আপনাকে বলি, আমি যখন ক্লাস 7 পড়ি, তখন শরৎচন্দ্রের 34টা উপন্যাসের মধ্যে আমি 28টা উপন্যাস পড়েছিলাম ওই ক্লাস 7। এবং 8-এ যখন পড়ি, তখন বঙ্কিমচন্দ্রের 14টি মানে বইয়ের মধ্যে, গ্রন্থের মধ্যে 8-9টি আমি পড়েছিলাম কেবলমাত্র ক্লাস 8-এ। আর যদি বলেন যে কবিতা কিভাবে এলাম, অ্যাকচুয়ালি কবিতায় আমি এলাম, বা যাকে আমার কেবলমাত্র একজন মহান কবি বলে মনে হয়েছিল, তিনি কবি ছিলেন না, তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সেই পথের পাঁচালী পড়ে এবং পরবর্তীকালে আরণ্যক পড়ে আমি একটা জীবনে কবিতার স্বাদ পাই, এবং সেভাবেই আমার কবিতার ভেতরে প্রকৃতি, গ্রাম বাংলা, মানুষজন সব উঠে আসে। যদিও পরবর্তীকালে বিভূতিভূষণের পর আমাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছিলেন যখন আমি বিমান বাহিনীতে ছিলাম, তিনি হলেন আমাদের কি বলে রবীন্দ্রনাথ অবশ্যই, কিন্তু জীবনানন্দ। সেই জীবনানন্দ আমার জীবনের একটা বড় পরিবর্তন এনে দিয়েছিলেন। আর রবি ঠাকুর, তিনি তো আমাদের আশ্রয়, তাকে তো অস্বীকার করা যায় না। মানে চলার পথের সমস্ত কিছু হচ্ছে রবি ঠাকুরের কাছে পাওয়া। তিনি সত্যিই আমাদের ভেতরের একটি ঠাকুরও বলতে পারেন। তার সঙ্গীত আমাদের সবসময় আশ্রয় দেয়। তো এইভাবে আমি এটা ছিল আমার ভেতরে, একটা ছিল। আমি ডায়েরি লিখতাম, লেখালেখি করতাম, প্রবন্ধ লিখতাম ছাত্রাবস্থায়, ম্যাগাজিন সম্পাদনা করেছি দেয়াল পত্রিকায়, এবং যখন বিমানবাহিনীতে গিয়েছিলাম তখন পড়াশোনা করতাম প্রচুর। সেই সূত্রে লেখাটা ছিল, কিন্তু কোথাও প্রকাশ করা সম্ভব হতো না, সুপ্ত ছিল। আমি যখন রিটায়ার্ড করলাম, অর্থাৎ অবসর নিলাম বিমান বাহিনী থেকে, তখন এই 2000 সালে আমার সঙ্গে পরিচয় হয় অনিল ঘড়াইয়ের, কবি ও কথা সাহিত্যিক অনিল ঘড়াই। এবং বলতে পারেন যে তার জন্যই আমি মানে যতটুকু আমার এই উন্নতি হয়েছে, বা যেভাবে আমি আমার এই ভাষাকে বা আমার ভাবনাকে একটা রূপ দিতে পেরেছি, সেটা অনেকটাই একটা চ্যানেল খুলে দিয়েছিলেন কথা সাহিত্যিক অনিল ঘড়াই। খুব আমাকে ইন্সপায়ার্ড করতেন, এবং কোন কোন বই পড়ব সেগুলো তিনি বলতেন। কারণ একটা সময় আমি কেবলমাত্র ইংরাজি পড়তাম, এবং প্রচুর ইংলিশ বই পড়া, যেহেতু বিমান বাহিনীতে ছিলাম, বা হোয়াট ইজ কল্ড ইংরাজি ফিল্ম দেখা, ইংলিশ ফিল্ম দেখা। তবে সর্বোপরি একটা কথা বলি, আমি যখন 1984 আমি হিমাচল প্রদেশ থেকে, যখন আমার প্রথম পোস্টিং ছিল সিমলা, সেই সিমলায় কিন্তু আমি আমার দুজন বন্ধুকে সাথে নিয়ে একটি পত্রিকা করেছিলাম, পাহাড়ি, সম্পাদনা করেছিলাম। এবং সেখানে সাহায্য করেছিলেন আর একজন কথা সাহিত্যিক শ্যামল ভট্টাচার্য। তো সর্বোপরি একটা ছিল, বীজ ছিল আমার ভেতরে আর কি। আচ্ছা, আপনি সাহিত্যিক অনিল ঘড়াইয়ের কথা বললেন। অনিল ঘড়াইকে আমরা চিনি গল্পকার হিসেবে, মেনলি উনি গল্প উপন্যাস এটা লেখার উপরে তার পরিচিতি, কিন্তু তিনি পরবর্তীকালে কবিতাও লিখেছিলেন। আমি যেটা শুনেছি আর কি, অনেকটা তাতে আপনার অনেকটা প্রভাব ছিল, মানে আপনি
হয়তো বলেছিলেন যে কবিতায় যদি লেখার চেষ্টা করো, এটা কি সত্যি? অ্যাকচুয়ালি ঘটনা বলি আপনাকে। অনিলদা আমাকে একটা কথা বলতেন যে যারা কবি তাদের বেশি বেশি করে গল্প উপন্যাস পড়া উচিত, এবং উনি গল্প লিখতেন, উপন্যাস লিখতেন, কারণ তার তো মানে গল্পর গ্রন্থ ছিল প্রায় 28টি এবং 21টির মতো উপন্যাস। আমি চমকে যেতাম এই কারণেই যে প্রচুর কবিদের নাম তিনি বলতে পারতেন। মানে ধরুন বলতে পারেন বাংলা সাহিত্যে প্রায় 80 থেকে 100 জন কবির নাম বলতেন। আমি বিস্মিত হতাম, এবং উনি বলতেন যে আমি প্রচুর কবিতার বই পড়ি। তখন আমি বললাম কেন? না, কবিত্ব শক্তি একটা গদ্যের ভেতরে থাকা দরকার, এবং আপনি যদি ওর গল্পগুলো পড়েন অনিল ঘরায়ের, দেখবেন তার একটা অসাধারণ সব উপমা তিনি ব্যবহার করতেন তার গল্পের মধ্য দিয়ে। অর্থাৎ তার গল্পের ভেতরে একটা কবিতা সুপ্ত ছিল, কবিতা ঘুমিয়েছিল। এটা হচ্ছে এক। আর আপনাকে তো আমি বললাম যে যিনি আমাকে ইন্সপায়ার্ড করেছিলেন তিনি তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি তো একজন গদ্যের মানুষ। তো ফলে এই গদ্য পদ্য এভাবে ঠিক করা যায় না। আচ্ছা, দ্বিতীয় কথা হলো যে অবশ্যই কথা বলতে পারেন যে আমি ওনাকেই বলতাম যে চলুন আপনিও কবিতা লিখুন, কারণ উনি কিন্তু অসুস্থ যখন হয়ে পড়েছিলেন, কিডনি যখন ট্রান্সপ্ল্যান্ট করতে হলো বা তার আগেও, ছোট ছোট মুহূর্তকে ধরে রাখার জন্য আমি বলতাম এগুলো আপনি কবিতা লিখতেই পারেন, আপনি তো আমাকে এনকারেজ করছেন, কেন লিখবেন না? এবং সেই জন্য তার সঙ্গে আমারও বই ছিল যুগ্মভাবে, এবং আমরা পাশাপাশি, উনি অফ টাইমে, উনি কিন্তু খুব সিরিয়াসলি যে কবিতা লিখেছেন এমনটি নয়, কিন্তু মনের একটা খোরাক জোগানোর জন্য তিনি এটা লিখতেন। তবে অনিল ঘরাই যে আমার জন্য, আমি তাকে বলেছিলাম, কিন্তু ভেতর থেকে তার একটা পিপাসা ছিল কবিতার প্রতি। এই যেমন ধরুন আপনাকে অনেস্টলি বলছি, ভবেশ বসুকে আমি বলেছিলাম যে আপনি গল্প লেখেন, কবিতা উপন্যাস লেখেন, আসলে আপনি তো কবিতার মানুষ, আপনার গল্পের ভেতরে তো কবিতা লুকিয়ে আছে। বলে কী বলছেন? বললাম হ্যাঁ। এবং তার পরবর্তীকালে আপনি দেখবেন যে 2003-4 সালের পর থেকে উনি তো কবিতাই লিখেছেন বেশি, গল্প কম। এইসব ঘটনা ঘটে যায় আর কি। অনিল ঘরাইয়ের প্রসঙ্গ বললেন, অনিল ঘরাই নিয়ে একটি গল্প, একটি রচনা সংকলন আপনি সেটা সম্পাদনা করেছিলেন, সেটা নিয়ে একটু যদি বলেন। অ্যাকচুয়ালি 2004 সালে অনিলদা তখন জীবিত ছিলেন। ওই মানে প্রসঙ্গ অনিল ঘরাই বলে একটি দেখবেন বই আছে প্রায় 500 পৃষ্ঠার, ওটা দেশ থেকে বের হয়। তার আগে শাশ্বত ছিন্নপত্র বলে একটি পত্রিকা ছিল, তো ওটা ওই বালিঘাই থেকে প্রকাশিত হতো, এবং ওখানে ছিলেন শঙ্খশুভ্র পাত্র। তিনি আমাদেরকে বললেন যে অনিলদার ওপরে চলে একটা সংখ্যা করি, এবং সেই সংখ্যাটি খুব বড় আকারে হয়, প্রায় 720 পৃষ্ঠায়, এবং ওখানে আমরা 4 জন ছিলাম সম্পাদনায়, এবং তার মধ্যে আমি একজন। এটা তো এক। দ্বিতীয়ত অনিলদা যখন চলে গেলেন পৃথিবী ছেড়ে, তখনও কিন্তু পরবর্তীকালে 2খানা মানে সম্পাদনা করেছি। একটা হলো মানে ওই এক জীবন অনন্ত জীবন, আরটা হচ্ছে অনিল ঘরাই পরিক্রমা, এই 2খানা বই। তো সর্বোপরি অনিলদাকে নিয়ে ধরুন আমার পুরো কাজ আছে বলতে পারেন প্রায় 1500 পৃষ্ঠার উপরে সম্পাদনা করেছি, এবং আমি ওনার ওপরে লিখেছি যেটা, সেটাও একদিন দেখছিলাম জানেন, প্রায় 20-21টা মানে আর্টিকেল তার উপরে আমার লেখা আছে। আচ্ছা সুনীল বাবু, আপনার প্রকাশিত আপনার লেখা বই কতগুলি রয়েছে এবং সেগুলোর বিষয় কি, সেগুলোর নাম কি, সেগুলো সম্পর্কে একটু বলুন। মূলত আমি কবিতার মানুষ, কবিতা নিয়ে থাকতে ভালোবাসি। কবিতা আমার কাছে অ্যাকচুয়ালি ঈশ্বরের মতো। স্বপ্নের কবিতা আমার কাছে স্বপ্নের ঈশ্বর, অথবা বলতে পারেন যে ঈশ্বরের স্বপ্ন। তো আমার কবিতার বই এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে 23টি, একেবারে মৌলিক কবিতার বই 23টি, আর নির্বাচিত গ্রন্থ, কবিতা নির্বাচিত কবিতা গ্রন্থ হচ্ছে 2টি।
আর কাব্য আলেখ্য বা আপনি বলতে পারেন যে কাব্য উপন্যাস দুখানা। মূলত কবিতা বিষয়ে কি গদ্য লিখেছি, কিন্তু এই সময় ভাবনা বা সময় চেতনার ওপরও কিছু কাজ আছে। এই নিয়ে আমার গদ্যগ্রন্থ 3টি, আর একটি এখন প্রকাশিত হতে চলেছে, এবং বইগুলি একটু বেশ নামগুলো একটু বলুন। হ্যাঁ হ্যাঁ, আমার যে প্রথম বই হচ্ছে রাত্রি সমুদ্রে বেহালার আঁচড়, এবং সেটা প্রকাশিত হয়েছিল 2002 সালে। তারপরে বসন্ত বাউরির গান বা পটকথা উত্তরণ, রাগচিত্রের মানচিত্র, মেঘ আছে বৃষ্টি নেই, তোমার ঈশ্বরের পুনর্জন্ম, অনিকেত এবং রাত্রিরা, ঘামদলিলের গন্ধ, ভাতফুল ভাতগন্ধ, কাল্পনিকের পিরামিড, আমার ফুল বলে একটি গ্রন্থ আছে, আলো এবং দাহপর্ব, লাশ সাঁতার, শরণার্থীর ফুলশয্যা, বৃক্ষের গান, বঙ্গলিপি, নদী তীর্থ, এরকম অনেক বই। এগুলো মূলত কবিতার বই। বাংলাদেশ থেকে যে একটি বই আমার প্রকাশিত হয়েছে কবিতার, সেটি হচ্ছে চেয়েছি জলের ভেতর আগুনের মতো। আর আমার যে কাব্য আখ্যান, কাব্য উপন্যাস 2টি, একটি হলো ধরুন প্রহরের পালাগান এবং হচ্ছে বাঞ্জারার তৃষ্ণা। আর যে গদ্যের কথা বললাম যে 3টি গদ্যের বই, তার মধ্যে 2013 সালে প্রকাশিত হয়েছিল আলো আগুনে স্নানযাত্রা, এবং 2017 সালে শ্বাস বিশ্বাস। আর এই সমাজ ভাবনা থেকে উঠে এসেছিল আঁধারের পাতা। এগুলো তো গেল গদ্য পদ্য মিলে। আমার উপন্যাস আছে 5টি, কিন্তু সেই উপন্যাসগুলো বই আকারে প্রকাশিত হয়নি, পত্রিকায় প্রকাশিত হয়েছে। আর আমি সম্পাদনা করেছিলাম 7টি বই। সেগুলোর মধ্যে সবই যুগ্মভাবে। অনিলদার সাথে আমার প্রকাশিত কবিতা গ্রন্থ ছিল 4খানা, এবং পরবর্তীকালে আমি আরও 3টি বই সম্পাদনা করেছি, তার মধ্যে ভবেশ বসুর সাথে 2টি। এই হলো ব্যাপার। আমার আর একটা ইংরেজি বই আছে, পিক্টোরিয়াল টিউন বলে, অনুদিত বই, এবং ডক্টর হরিসাধন গোস্বামী তিনি সেটা অনুবাদ করেছিলেন। এটা একটা ইংরাজি বই। পরবর্তীকালে আমি আমার কয়েকটা পাণ্ডুলিপি তৈরি করেছি এবং ইংরাজিতে নিজেই মানে ট্রান্সক্রিয়েট করার চেষ্টা করছি। সেগুলো প্রকাশিত হবে ধীরে ধীরে। আমি এখনো পর্যন্ত 4টি পত্রিকা সম্পাদনা করেছি। হ্যাঁ, যেমন এখন যে কাগজটি আমি করি আয়ু, কিন্তু তার আগে কি বলে হিমাচল প্রদেশ থেকে আমি একটি পত্রিকা প্রকাশ করেছিলাম 1984 সালে, পাহাড়ি। এবং তারপরে লিটল ম্যাগাজিনের যা ধর্ম, কিছুদিন থাকার পরে সেটি বন্ধ হয়ে যায়। আমি সিমলা থেকে যখন পোস্টিং এলাম দিল্লিতে, নিজেও পড়াশোনা নিয়ে ব্যস্ত ছিলাম, পত্রিকার থেকে একটু দূরে চলে যাই, সাহিত্য থেকেও দূরে চলে যাই। এবং আমি যখন এই খড়গপুরে ফিরে আসি, এখানে সত্যজিৎ ঘোষের সঙ্গে পাণ্ডুলিপি বলে একটি আমি কাগজ করেছিলাম বেশ কিছুদিন। তারপরে আরেকটি পত্রিকা ছিল শঙ্খচিল বলে। 2009 থেকে আমি একটি কাগজ করে চলেছি, সেটাও আমাকে ইন্সপায়ার্ড করেছিলেন অনিল ঘড়াই। উনি যখন তুর্য পত্রিকা করতেন, আমি তখন করতাম আয়ু। এখনও আয়ু চলছে। আয়ু পত্রিকাটা অনিয়মিত হলেও চলছে, এবং এখানে কি বলে ভবেশ বসু এবং অধ্যাপক রাকহরি পাল এই পত্রিকার সঙ্গে যুক্ত আছেন। আচ্ছা, আপনার এই দীর্ঘ সাহিত্য চর্চার জীবনে আপনি অনেক জায়গায় পুরস্কার পেয়েছেন এবং সম্মানিত হয়েছেন। অনেকে বলে থাকেন যে এগুলোতে মূল বিষয় নয়, কিন্তু আমি তবুও বলবো যে আপনাকে স্বীকৃতি জানিয়েছে বিভিন্ন জায়গা থেকে,
পুরস্কার দিয়েছে, আপনার যদি সেরকম আপনার মনে দাগ কেটে যাওয়ার মতো বা সেগুলো খুবই গুরুত্বপূর্ণ কিছু যদি বলার থাকে একটু বলুন। দেখুন, অবশ্যই পুরস্কার একটা সম্মান, তো তো সাহিত্যের জন্য সম্মান সবসময়ই একটা এনকারেজিং এবং একটা পরিচিতি দেয়, ভালো লাগে এই পর্যন্তই। তবে খুব যে আমি পুরস্কার নিয়ে খুব আবেগতাড়িত এমনটি নয়। মানে আমি মনে করি যে সাধনার জন্য তারা আমাকে স্বীকৃতি দিচ্ছে এইটুকুই, এবং তাদের আমি প্রণাম জানাই। আপনি ঠিকই বলেছেন যে আমি লিটল ম্যাগাজিনের কবি বা লেখক, যদিও বাণিজ্যিক কাগজে লিখেছি একটা সময়ে, বড় বড় কাগজেই লিখেছি, অন্যতম শ্রেষ্ঠ কাগজেও লিখেছি, কিন্তু তবু আমি লিটল ম্যাগাজিন অন্তপ্রাণ। তো প্রচুর কাগজ আমাকে সম্মানিত করেছে এবং এটা আমি খুব ভাগ্যবান যে 50-এর অধিক আমাকে পত্রিকা এবং অর্গানাইজেশন তারা সম্মান প্রদান করেছেন। এবং আমার এই নামের সঙ্গে যুক্ত আছে এমন পুরস্কার যেটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত যুক্ত আছেন, রূপসী বাংলা, জীবনানন্দ দাশ, এরকম অনেক, বুঝতে পারছেন, এগুলো আমি খুবই সেনসিটিভ ইস্যু এই নামগুলো যুক্ত আছে বলে। তবে সমস্ত পুরস্কারই তো মানে নিজ নিজ অবস্থানে থাকে, আমি প্রত্যেকের কাছে ঋণী এবং কোনো পুরস্কার ছোট বড় বলে আমি মনে করি না। আমি তাদের কাছে আমি ঋণী। পুরস্কার সবসময় একটা দায়িত্ব অর্পণ করে এবং ফলে একটা দায়িত্ববান হতে শেখায়, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা, আপনার জীবনে আপনি লেখালেখি করার দরুন বিভিন্ন কবি, সাহিত্যিক এবং বিভিন্ন বিখ্যাত ব্যক্তিবর্গ তাদের সান্নিধ্য লাভ করেছেন। আপনি যেমন অনিল ঘোড়ার কথা বললেন, উনি ছাড়াও এরকম কিছু সুখস্মৃতি আমি যদি বলি, যদি থাকে একটু বললে ভালো হয়। দেখুন, আমি যখন বিমান বাহিনীতে ছিলাম তখন দুজন বিখ্যাত ব্যক্তির সঙ্গে আমার পরিচয় ঘটেছিল। একজন হচ্ছে কমলেশ সেন, কবি কমলেশ সেন। কারণ সেই সময় তিনি প্রচুর কবিতা হিন্দি এবং উর্দু থেকে অনুবাদ করতেন। তার 12-14টার বই ছিল। তরবারির মতো দীর্ঘ কবিতা বা এক মুঠো ভাত, এইসব তার ছিল কবিতার বই। আমাকে খুবই উনি 80-র দশকে খুব এনকারেজ করেছিলেন এবং আমি সেই সময় তার সঙ্গে গিয়েছিলাম সমর সেনের কাছে। তখন তিনি ফ্রন্টিয়ার পত্রিকার সম্পাদক ছিলেন। আমি খুশবন্ত সিংকে দেখেছি, বিখ্যাত, আপনারা জানেন খুশবন্ত সিং। তখন সিমলাতে ছিলাম, ইংরাজিতে লিখতেন ভদ্রলোক। তো এই তিনটে হচ্ছে আমার বিমান বাহিনীতে বলা যায় যে বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে আমার পরিচয়। পরবর্তীকালে আমি যখন এই লেখালেখি জগতে এলাম, মানে বাংলা সাহিত্যে খুব কম মানুষ আছে যাদের সাথে আমার পরিচয় ছিল না, এইটুকু বলতে পারেন। যে আমি এই মানে মহাশ্বেতা দেবী থেকে শুরু করে সুনীল গঙ্গোপাধ্যায় থেকে আরম্ভ করে প্রত্যেকের সঙ্গেই তো আমার পরিচয় ছিল লেখালেখির সূত্রে। তাদের বাড়িতেও গেছি। যেহেতু অনিলদা তিনিও আমাকে সাহায্য করতেন, যেখানেই যেতেন সেখানে নিয়ে গেছেন। তো তাছাড়া শুধু আমি এই যে পশ্চিমবঙ্গে কয়েকশো কবিদের সঙ্গে আমার পরিচয়, কয়েকশো, এবং কয়েকশো পত্রিকায় আমি লেখালেখি করেছি। শুধু তাই নয়, শুধু পশ্চিমবঙ্গে নয়, শুধু ভারতবর্ষের বিভিন্ন জায়গায় কবিরা নয়, মানে হিন্দিভাষী কথাতে বলছি, আমি অনেক কবিদেরই জানতাম। বাংলাদেশের কবিদের সাথেও আমার পরিচয় ছিল এবং আছেও। এবং আমি যেহেতু একাধিক সময়ে একাধিকবার বাংলাদেশ গেছি কেবলমাত্র বিভিন্ন বিশ্ববিদ্যালয় অথবা কোনো সাহিত্য অর্গানাইজেশনের ডাকে আমন্ত্রণ পেয়ে, তো বইমেলাতেও যাই, 21-এর মেলাতে গেছি।
তো স্বাভাবিকভাবেই পরিচিতিটা ঠিকই আছে, সুকস, ভালো। আচ্ছা, আপনি খড়গপুর বইমেলার সাথে বহুদিন যুক্ত ছিলেন এবং কমিটিতে ছিলেন। খড়গপুর বইমেলা সম্পর্কে দু চার কথা একটু যদি বলেন। খড়গপুর বইমেলার সঙ্গে, খড়গপুর বইমেলায় আমাকে অ্যাকচুয়ালি পরিচিতি বা ঘটে অনিলদার মাধ্যমেই। অনিলদা কমিটিতে ছিলেন, পরবর্তীকালে আমিও কমিটিতে আসি এবং আমার সঙ্গে বইমেলার একটা সরাসরি যোগ ছিল প্রায় 17 বছর। ছিল এই কারণেই বলছি যে আমি আমার বয়সের কারণেই হোক বা যেহেতু এখন বিভিন্ন লেখালেখির সঙ্গে যুক্ত আছি, আরও অন্যান্য কারণেই আমি এখন কোনো অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হতে চাইছি না। সেই সূত্রে আমি খড়গপুর বইমেলা থেকে বেরিয়ে এসেছি। বইমেলা খুবই আমাদের কাছে আনন্দের ব্যাপার, একটা সংস্কৃতি মেলা, একটা সাহিত্য মেলা, মানে সরস্বতী সাধনার একটা ক্ষেত্র। ফলে এত বড় আনন্দের আমার কাছে এই একটা আমাকে আয়ু এনে দিত, আমার আয়ু বৃদ্ধি করত যতদিন এই বইমেলার মধ্যে আমি যুক্ত থাকতাম, এবং আমি নিঃস্বার্থভাবে এই সাধনাটা করতাম। এবং প্রচুর মানুষ, মানে 12-14টা জেলার বিখ্যাত বা বলতে পারেন প্রথিতযশা কবি সাহিত্যিকদের আমি চেষ্টা করেছি এই বইমেলায় নিয়ে আসতে। তারা কেউ কেউ এসেছেন অতিথি হয়ে প্রথম দিন, আবার পরবর্তীকালে যেদিন কবিতা পাঠ হতো, গল্প পাঠ হতো, এই জেলার তো প্রায় সব কবিরাই আসতেন এবং অন্যান্য বেশ কয়েকটা জেলার, কলকাতার কবিরাও এখানে আসতেন। তো সব মিলে এটা একটা আলোর জার্নি। মানে খুবই খুবই সুখের দিন, খুবই আনন্দের দিন আমার এই বইমেলাকে ঘিরে। আচ্ছা, আর একটি প্রশ্ন আছে, যেটি হলো আমরা বর্তমান যুগে দেখছি এখন মোবাইল ইন্টারনেটের যুগ, এবং আজ থেকে 15 বছর বা 20 বছর আগে এই মোবাইলের প্রচলন অতটা ছিল না। তখন বই এবং সংবাদপত্র এগুলোর বিক্রি বাটাও একটু বেশি ছিল। আবার অন্য দিকে আমরা যদি দেখি, কলকাতা বইমেলায় কিন্তু যথেষ্ট পরিমাণ বিক্রি হচ্ছে, কয়েক বছরে মোটামুটি ভালো পরিমাণে বিক্রি হচ্ছে। কিন্তু আমরা যখন আমাদের লোকাল গ্রামে যাই, মফস্বল ছোট ছোট শহরের বইমেলাগুলোয়, সেইখানে বিক্রি বাটা অনেক কম, মানুষের উৎসাহ কম। অপরদিকে কলকাতায় সেটা এখনো পর্যন্ত সেই বিক্রি বাটাটা বজায় রয়েছে। আপনার এটা কি মনে হয় যে বর্তমান মানুষের আগ্রহটা আস্তে আস্তে কমছে, না কলকাতা বইমেলায় যেহেতু বেশি বিক্রি হচ্ছে সেটা দেখে বলা যায় যে আগ্রহ একই রকম আছে, আর আমাদের এখানে মফস্বল এরিয়ায় বা ছোট শহরে এগুলো মানে কম কেন, আমরা মানুষজন বই কিনছে বা বই পড়ছে, এটা কেন মনে হয়? প্রথমত আমরা এই যে যুগটায় বাস করি, এই যে যুগ, মানে আমি বলতে চাইছি যে একবিংশ শতাব্দী কিন্তু বিজ্ঞানের যুগ, সাইবারের যুগ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। এটা বিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে। গত শতাব্দীটা ছিল আমাদের কেবলমাত্র বিজ্ঞান এবং সাহিত্যের যুগ, আর এটা টোটালি বিজ্ঞানের, এটা একটা বুঝতে হবে। এবং মানুষের পিপাসা বা খোরাক যে মেটাতে পারবে সেখানে যাবে। আমরা এই গত শতকেই যে খাদ্যাভ্যাস আমাদের ছিল, আমাদের যে পোশাক ছিল, আমাদের যে মানে সময় অতিবাহিত করার যে মাধ্যমগুলো ছিল, বর্তমানে কিন্তু সব বদলে গেছে। তো ফলত পড়াশোনার মাধ্যমটাও বদলেছে। তৎকালীন যুগে প্রত্যেকটা মানুষ দেখতেন খবরের কাগজ কিনতো, মানে বাসে ট্রেনে যখনই যেত তাদের হাতে একটা করে খবরের কাগজ থাকতো, বই থাকতো, ট্রেনে মানুষ পড়তেন। লাইব্রেরিগুলোর একটা রমরমা ছিল, কারণ তখন ছিল প্রিন্ট মিডিয়ার যুগ। পরবর্তীকালে আমাদের এটাকে গ্রহণ করতে হবে, স্বীকার করে নিতে হবে যে যুগ বদলে গেছে। এটাই স্বাভাবিকতা। মানুষ পড়ছে এবং সে যে সবসময় বই পড়বে, প্রিন্ট মিডিয়ার বই পড়বে এমন কোনো মানে নেই। সে তো আমরা যে এই যে মোবাইলে, এটাও তো পড়া, এটাও তো স্টাডি করা, এটাও পাঠ। এই নিউজ পেপার এখন তো আর ওই প্রিন্ট মিডিয়ায় পড়ে না, এখন তো সবাই মোবাইলের মধ্যে পড়ে, নেট সার্ভিস। সমস্ত পৃথিবীটা এখন একটা মুঠোর মধ্যে এসে গেছে।
আমরা ল্যাপটপ বা এই মোবাইল ব্যবহার করছি, স্বাভাবিকভাবেই একটা পরিবর্তন ঘটেছে। এটা তো একটা দিক গেল। দ্বিতীয়ত যদি বলেন বইমেলা, বইমেলা কলকাতায় বেশি বিক্রি হয় আর গ্রামে কম বিক্রি হয়, এর পিছনে কারণ দুটো। এক, কলকাতা যেহেতু একটা একেবারে হার্ট সেন্টার, সেখানে প্রচুর বই পাওয়া যায় এবং সেখানে দেশি বিদেশি বই পাওয়া যায়, সেই জন্য মানুষ সেখানে সকলে ছোটে বই কেনে। আগে এই গ্রামাঞ্চলে বা এই শহরতলিতে, শহরগুলোতে এত বইমেলা ছিল না। এখন প্রত্যেকটা জেলায় দেখবেন সরকারি বইমেলা আছে, প্রাইভেট বইমেলা আছে, এবং ফলে মানুষ কত বই কিনবে। স্বাভাবিকভাবে এখানে একটু এখন কমে গেছে। আর মানুষের কিন্তু পড়াও, প্রিন্ট মিডিয়ার পড়াটাও কমেছে, সেটাও একটা মূল কারণ। তো যাই হোক, কারণ দেখুন না, মানে লাইব্রেরিগুলো তো আর বইটই কেনে না, কারণ সেখানে কোনো পাঠক নেই। তো বিষয়টা এই জায়গাতেই আমি মনে করি যে সবই সময় সম্ভব, সব কিছু সময় সম্ভব। যা নিয়ম, যা হয়ে আসছে, যা বাস্তবতা, সেটা আমাদের স্বীকার করে নিতে হবে, এইটুকুই। আচ্ছা, আমি প্রশ্ন করবো সেটা হচ্ছে, সব কবি সাহিত্যিকের একটি নিজস্ব লেখার শৈলী থাকে, নিজস্ব চিন্তা ভাবনা এটা থাকে। আপনি যদি আপনার লেখার শৈলী বা আপনি যেভাবে কবিতা লেখেন, যেভাবে গল্প লেখেন, সেই শৈলীটা যদি কয়েক ছোট কথায় আপনি কিছু কথার মাধ্যমে যদি ব্যাখ্যা করেন, সেটা কীভাবে করবেন? দেখুন, একটা কথা হলো যে আমরা তো সময় লিখি। 20 বছর আগে আমি যখন লিখতাম তখন আমার ভাষা আলাদা ছিল, আর এখন যা আমি লিখি আমার ভাষা বদলে গেছে, কারণ আমরা সময়ে লিখি। আরেকটি ব্যাপার হচ্ছে, সময়ের প্রধান উপাদান হলো মানুষ। আমরা অমনিতেই বলি যে দেশ মানে মাটি নয়, দেশ মানে মানুষ। এবং এখন অনেক বিস্তার, গভীরতা বেড়ে গেছে লেখার। লেখায় বেঁচে থাকে ভাষা, এবং আমরা এই ভাষা যে ব্যবহার করি সেটা হচ্ছে তার প্রকাশ কবিতার ক্ষেত্রে দুভাবে হয়। মূলত অনেক রকমেই হয়। কবিতার আঙ্গিক নিয়ে রবি ঠাকুর তো নিজেই প্রায় 16 রকমের ফর্মে তিনি কবিতা লিখেছিলেন। দেখুন, একটা হচ্ছে যে শব্দ দিয়ে আমরা কিছু ভাবনাকে, চিন্তনকে ধরতে চাই, আর একটা হচ্ছে ইমেজ দিয়ে। রবীন্দ্রনাথ তিনি শব্দ দিয়ে কবিতা লেখার পক্ষপাতী ছিলেন। জীবনানন্দ তিনি ছবি দিয়ে, ইমেজ দিয়ে, চিত্রকল্প দিয়ে কবিতা লেখার পক্ষপাতী ছিলেন। যাই হোক না কেন, আমরা আমাদের নিজেদের প্রকাশ করি। আমার ব্যক্তিগতভাবে কবিতার ক্ষেত্রে একটা কবিতা যখন আসে, তার নিজস্ব আবেদন নিয়ে আসে এবং সে তার অবস্থানটা দেখে আসে। আমি যখন ধরুন ফুটবল গ্রাউন্ডে যাই, আমার যে পোশাক, আমি যখন মন্দিরে যাই আমার সেই পোশাক এক নয়। আমি যখন মর্নিং ওয়াক করি তখন আমার পোশাক আলাদা। আমি যখন কলকাতায় যাই, কোনো সাহিত্য, আমার পোশাক আলাদা। ভাষাও একটা নিজস্ব পোশাক নিয়ে থাকে, এবং সেটা ডিপেন্ড করছে যে আমার ওই ভাবনা সুদূর কতটা। তবে কবিতা আমার কাছে চেতনা, কনসাসনেস। তো কেবলমাত্র কি চেতনা, এই যে স্বপ্নের ভেতরে আমাদের অনেক কিছু ভাবনা কিন্তু বেড়ে ওঠে, কল্পনা যুক্ত থাকে, একটা অবচেতনে অনেক কাজ করে। তো আমরা কখনো কখনো সেই অবচেতনের কথাও কবিতায় তুলে আনি সচেতনভাবে। তবে যাই হোক না কেন, আমি গদ্য ছন্দে কবিতা লিখতে পছন্দ করি, যেটা আপনি শৈলীর কথা বললেন। কারণ আমার মনে হয়েছে যে এখন আমরা ওই লেফট রাইট লেফট এইভাবে আমরা হাঁটবো না, আমরা আমাদের মতো করে হাঁটবো, কখনো দ্রুত, কখনো খুব স্লো,
এবং সেটা হচ্ছে ওই পরিস্থিতি, ওই কন্ডিশন আমাদেরকে ডিমান্ড করে। এবং আমার কবিতার ক্ষেত্রে একটা পরিবর্তন এই কারণেই হয়েছে যে আমি একটা সময় ইংরাজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছিলাম, ফলে ইউরোপিয়ান সাহিত্য এবং আমেরিকান সাহিত্যের প্রতি আমার প্রথম থেকেই একটা আকর্ষণ ছিল। পরবর্তীকালে আমি যদি এই অনিল ঘরায়ের সঙ্গে আমার পরিচয় না হতো, তাহলে আমি জানি না যে আমি বাংলা ভাষায় লিখতাম কি না, কারণ যেহেতু আমি বাংলাতে পড়াশোনাটাও খুব করিনি। মাধ্যমিকের পর কিন্তু আমার সমস্ত পড়াশোনা ছিল ইংরাজিতে। পরবর্তীকালে এই অনিলদার জন্যই মানে অভিধানে, বাংলা অভিধানে মানে মাথায় রেখে, বাংলা অভিধান মাথায় রেখে আমার ঘুমাতে যাওয়া, শুতে যাওয়া, এই ভাবনাটি ছিল। এবং আমি ভাষাটাকে সেভাবেই মানে রিলিজিয়াসলি আমি ভাষাটাকে গ্রহণ করার চেষ্টা করেছিলাম। আমার কবিতা মূলত অন্যায়ের বিরুদ্ধে এক প্রতিবাদ এবং প্রেম, সর্বোপরি দর্শন। আচ্ছা, মেদিনীপুর জেলায় বর্তমানে অনেক কম বয়সী ছেলে মেয়ে লেখালেখি করছে এবং উঠে এসেছে, এবং আপনি তাদের লেখা সম্পর্কে কতটি ওয়াকিবহাল এবং তাদের ভবিষ্যৎ এবং তাদের যে সাধনা, এটা কোন দিকে যাবে আপনার বলে মনে হয়? দুটি কথা বলি। প্রথমত মেদিনীপুরের মা বলে একটি আমি আর্টিকেল লিখেছিলাম প্রায় 45 পৃষ্ঠার মতো। তাতে মানে গত শতাব্দীর 1920 সাল থেকে একেবারে 2010 সাল পর্যন্ত এই অবিভক্ত মেদিনীপুরের যে সমস্ত কবিরা লেখালেখি করেছিলেন, এবং তার আগেও মানে মুঘল মানে যুগ থেকে বলা যেতে পারে, তাদের আমি একটা কিন্তু তালিকা তৈরি করেছিলাম, এবং সেখানে প্রায় 800-র ওপরে একটা কবিদের তালিকা ছিল। এই 2010 সালের পর মানে আবার ব্যাপারটা বুঝতে পেরেছেন, আমি তার মানে শুধু প্রবীণদের নয়, আমি নবীনদেরও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলাম, আছিও। আমার এই মেদিনীপুর জেলায় অনেক প্রতিভাবান কবির জন্ম, বুঝলেন। তারা ঠিকমতো সুযোগ পায়নি, এবং অনেক ভালো ভালো মানে ছেলে, অবিভক্ত মেদিনীপুরের কথাই আমি বলছি আর কি। আমার এখানে এই কি বলে, বর্তমানে খড়গপুর শহরে যে মেয়েটি যদি লেখালেখি চালিয়ে যায়, কারণ এটা একটা কন্টিনিউইং প্রসেস, জানেন তো, তাহলে সঞ্চিতা দাস খুব আমি আশাবাদী ওই মেয়েটির কাছে। তালবাগিচায় বাড়ি। এইটুকু বলতে পারি আমার শহর সম্পর্কে। আপনারা আরেকটি মেয়ের কথা ভাববেন, পিংলার মেয়ে খুকু ভূঁইয়া। আমি কিন্তু খুব আশাবাদী ওই মেয়েটি, মানে একটা গৃহস্থ বধূ, এরা সব আমার বোনের মতো, কন্যার মতো। আমি দেখেছি কি অসাধারণ তাদের সমর্পণ এই লেখার জগতের প্রতি। ওখানে লক্ষ্মীকান্ত মণ্ডল বলে একটি যুবক আছেন সবংয়ে, মানে মোহারে, সেই গ্রাম থেকে উঠে আসা, কি অসাধারণ সব তার লেখার মানে ভাবনা, ভাবা যায় না। তো তেমনি যদি পূর্ব মেদিনীপুরের দিকে যান, আমি একটা যুবকের নাম বলবো, তার আমাকে খুবই ভাবিয়ে দেয়, গৌতম ভট্টাচার্য। অসাধারণ সব লেখা, তার কি গদ্য, কি পদ্য। তো এইসব আছে। আমি এই শহরে একটি ছেলের প্রতি খুব দুর্বল ছিলাম, জানেন। মানে সে তার যখন 21 বছর বয়স, তখন মৃত্যু ভাবনা নিয়ে কবিতা লিখেছিল এবং চমকে দিয়েছিল আমাকে। সৈকত পট্টনায়ক, অসাধারণ। এবং আমি ভেবেছিলাম যে এই ছেলেটি পরবর্তীকালে আমার শহরকে শাসন করবে, কিন্তু দুঃখজনকভাবে 3-4 বছর সে তার তেমন আমি লেখা প্রকাশিত হতে দেখছি না। তো লেখা প্রকাশ করছে না বলে আমি কখনোই ভাবি না যে সে লিখছে না, কারণ আপনারা জানেন যে জীবনানন্দ জীবদ্দশায় ওই 162টার মতো কবিতা প্রকাশ করেছিলেন, কিন্তু তিনি তো লিখেছিলেন প্রায় 3500-এর মতো কবিতা এবং 21টি উপন্যাস এবং 106টি
গল্প, অথচ তার জীবদ্দশায় সেগুলো প্রকাশিত হয়নি। কে কেমন কাজ করছে সেটা বড় কথা, যে সুযোগ পেলে বোঝা যায়। এমন একটা দুঃসময়ের মধ্য দিয়ে আমরা আছি, সত্যি কথা বলতে কি আপনাকে, যে এখন এই প্রতিভাবান যারা, তাদেরও এনকারেজের করার মতো তেমন কেউ নেই, এবং প্রত্যেকে তারা একটা নিরাপত্তাহীনতায় ভুগছে। মানে যদি কোন খালি পেটে ধর্ম হয় না, খালি পেটে সাহিত্যও হয় না। এই যে সঞ্চিতা দাস মেয়েটির কথা বলছি, মেয়েটি একটি অসাধারণ, তার মানে বাংলা MA, MPhil, PhD করার চিন্তা ভাবনা ছিল, কিন্তু চাকরি পায়নি। ভাবুন কি বেদনা। তো বিষয়টা এই জায়গায় আর কি। এরকম অজস্র আমার শহরের মানুষ আছেন। আমার শহরে তো আপনাকে বললাম যে ভবেশ বসু, তিনি এক উল্লেখযোগ্য কবি। এরকম আছেন অনেকেই, তারা লেখালেখির জগতেই আছেন। অনেক ধন্যবাদ সুনীল মাঝি মহাশয়কে, অনেক সময় দিলেন আপনি, এবং আপনার সম্পর্কে অনেক কিছু তথ্য আমরা জানতে পারলাম, এবং সাহিত্য সম্পর্কে আপনার যে মতামত এবং আমরা যে প্রশ্ন করেছিলাম সেগুলি আপনি খুব যত্ন করে গুছিয়ে সেগুলির উত্তর দিয়েছেন। আশা করি দর্শক যারা আছেন তারা সুনীল মাঝি প্রথম সারির খড়গপুরের সাহিত্যিক, ওনার সম্পর্কে জানতে পারবেন এই ভিডিও ইন্টারভিউয়ের মাধ্যমে। ও আপনাদের যদি ভালো লাগে, আপনারা যদি আরও চান যে সুনীল মাঝি উনি আরও বিভিন্ন বিষয় নিয়ে তথ্য সমৃদ্ধ বিভিন্ন ইন্টারভিউ দিক, তাহলে আপনারা বলবেন, অবশ্যই পরবর্তীকালে দেখা যাবে। এটা বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।